আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আমরা আজকে আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের উপর এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। যারা ইতোমধ্যে জয়েন করেছেন তারা ফ্রেন্ডদের মেনশন করে দিন, যাতে আমরা সবাই একসাথে ক্লাসটি করতে পারি। ইনস্ট্রাক্টর হিসেবে বরাবরের মতো আমাদের সাথে আছেন ইমরান মোস্তফা ভাইয়া। চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আমার স্টুডেন্টরা ভালো আছে এবং তুমিও ভালো আছো। আর বরাবরের মতো আজকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, 2-4 মিনিট, যাতে সবাই একসাথে মিলে ক্লাসটা করতে পারি। এন্ড অবভিয়াসলি কারো কিছু জানার থাকলে বলার থাকলে বলে ফেলতে পারো। আজকে আমাদের অলমোস্ট শেষ ক্লাস, এই চ্যাপ্টারের শেষ ক্লাস হচ্ছে আজকে। আজকে আমরা বেশ কিছু এমসিকিউ দেখবো, যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো কেমন হয়, বোর্ডে কেমন এসেছে। এন্ড সাথে সাথে তোমাদের আগামী শুক্রবার একটা এক্সাম হবে। আজকে বুধবার, সো বৃহস্পতি শুক্র একদিন গ্যাপ দিয়ে শুক্রবার একটা এক্সাম হবে। যারা প্রিপারেশন নিতে পারবা তারা প্রিপারেশন নিয়ে দিবা, আর যারা প্রিপারেশন নিতে পারবা না তারা প্রিপারেশন ছাড়াই এক্সাম দিবা। এটার জন্য আমাদের কোশ্চেন অলরেডি রেডি হয়ে গেছে, আর এগুলো তোমাদের কোশ্চেন গুলো তোমাদের পরে দিয়ে দেওয়া হবে। সো এই তো আজকে আমাদের শেষ ক্লাস চ্যাপ্টার 3 এর উপর, এবং আমরা বলতে পারো যে এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসবেই বা আসেই, সবসময় দুটো কোশ্চেন আসেই। এবং প্রথম দিকের কোশ্চেন গুলো তোমরা নিজেরাই দেখেছো যে সংখ্যা পদ্ধতির চেঞ্জ থেকে আসে, আর পরের দিকের কোশ্চেন গুলো অ্যাডার থেকে মেইনলি আসে। সো আশা করি তোমরা কোশ্চেন গুলো ধরন বুঝতে পেরেছো, আমাদের সিকিউ এর ধরন কেমন হওয়া উচিত বা কেমন হয় বোর্ডের কোশ্চেন গুলো। আজকে আমরা কিছু এমসিকিউ দেখবো, ঠিক আছে? সো আমি একটু দেখে ফেলি কারা কারা জয়েন করেছো আর কারা কারা জয়েন করছো। আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার 4 শুরু করব, ঠিক আছে? এরপর আমরা চ্যাপ্টার 4 শুরু করব ইনশাআল্লাহ, এইচটিএমএল। ওখানে সবাই আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, মজার মজার কাজ করব, নিজেরা নিজেদের ওয়েবসাইট বানাবো। সো মোটিভেশনাল কিছু কথা বলেন। মোটিভেশনাল কথা আসলে বলার তেমন কিছু নাই, তুমি নিজেই তোমার নিজের মোটিভেশন, হ্যাঁ। আর আমাকে মোটিভেশন হিসেবে নিতে চাইলে আমি অলরেডি আমার লাইফ স্টোরি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানো যে ভাইয়া আসলে কতটা চড়াই উতরাই করে এই পর্যন্ত আসছি। সো তোমরা আসলে আমার থেকে আরো ভালো পজিশনে আছো অনেকে, হ্যাঁ। সো ইনশাআল্লাহ তোমরাও চেষ্টা করো, তোমরা অনেক ভালো কিছু করবা লাইফে, এটাই আসলে বলার আছে। আর মোটিভেশন তেমন কিছু নাই, হ্যাঁ। তুমি যদি আজকে সেলফ মোটিভেটেড না হয়ে পড়াশোনা না করো, তাহলে আলটিমেটলি কয়দিন পর তোমাকে কেউ গুনবে না, হ্যাঁ। আজ থেকে 4 বছর বা 2 বছর পর তোমরা তো ইউনিভার্সিটি এক্সাম দিবা, তখন দেখবা যে যে বন্ধুটা চান্স পেয়েছে সেই বন্ধুটার সাথে তুমি লজ্জায় আর কথা বলছো না। আগে তো ফেসবুকে নক দিতে, মেসেঞ্জারে ফ্রেন্ডের নক দাও, এই কি করো ওই কি করো, তখন আর ফেসবুকে মেসেঞ্জারে নকও দিবা না, তোমাকেও কেউ আর নক হয়তো দিবে না, ঠিক আছে? বাসায়ও ফ্যামিলিতেও দাম পাবা না, ফ্রেন্ড সার্কেলেও দাম পাবা না, কোথাও দাম পাবা না। এখন ছোট এই জন্য কিছু মনে হচ্ছে না, কেউ দাম না দিলেও কিছু যায় আসে না, হ্যাঁ। কিন্তু যখন আর 2টা বছর পরে দেখবা নিজের ভিতরে কতটা বেশি ইগো তৈরি হয়, হ্যাঁ, তখন কেউ দাম না দিলে তখন মানে ওই বাথরুমে গিয়ে কান্না ছাড়া, নিজের উপর মাথা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন। ওই কঠিন মুহূর্তের কথা চিন্তা করো, চিন্তা করে হলেও পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা অবশ্যই করতে হবে, কারণ সামনে ভয়াবহ সময় আসতেছে, কঠিন সময় আসতেছে। যখন এই বৈষম্য দেখবা, হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে তোমার বোনের সাথে যখন তোমার বৈষম্যটা তুমি দেখবা, ফিল করবা। এখন হয়তো তোমার ভাই বা বড় বোন আছে যারা অনেক ভালো জায়গায় পড়াশোনা করছে বা একটু তোমার থেকে ভালো পজিশনে আছে, তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, অবভিয়াসলি তুমি যদি চান্স না পাও তোমাকে সেভাবে ট্রিট করা হবে না। আমি এমন বলছি না যে বাবা মা বাচ্চাদের কম ভালোবাসে, তুমি চান্স পাও না দেখি কি তোমার বাবা মা তোমাকে কম ভালোবাসবে? কখনোই না। তোমার বাবা মাও তোমাকে ভালোবাসে এবং বাসবে, শেষ পর্যন্ত বাসবে, তোমার ভাই বোনও তোমাকে ভালোবাসবে। কিন্তু ওই যে মূল্যায়নটা সেটা পাবা না, কখনোই পাবা না যদি একটা ভালো জায়গায় যেতে না পারো। এন্ড একটা সময় গিয়ে মূল্যায়নটাই সবকিছু হয়। দেখবে হাতে টাকা নাই, তুমি তো এখন ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন তোমার হাতে টাকা থাকবে, তুমি ইনকাম করবা? তুমি ইনকাম করবা না। কিন্তু তখন যেই আশেপাশের মানুষজনকে যে সম্মানটা দিবে বা যারা ভালো জায়গায় চান্স পাবে তাদেরকে মানুষ যেভাবে অ্যাপ্রিসিয়েট করবে, তখন নিজেকে দেখলে লজ্জা লাগবে। দেখবা কোথাও ঘুরতে গেছো,
ফ্রেন্ডরা মিলে বা ফ্যামিলিরা মিলে তখন বলবে যে এই যে ভালো জায়গায় চান্স পাইছে, ধর তোমার আত্মীয় স্বজনের মধ্যেই কেউ, তখন ওকে যখন জিজ্ঞেস করবে যে ভাই তুমি কোথায় চান্স পাইছো, ও বলবে যে হ্যাঁ আমি মেডিকেলে চান্স পাইছি, আমি বুয়েটে চান্স পাইছি, বা আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। তখন তোমার নিজের কাছে তোমার মনে হবে কি জানো, তুমি লুকায় পলায় কোথাও মানে চলে যাও। তোমার কাছে মনে হবে ইস, যদি এখান থেকে উঠে চলে যেতে পারতাম। কারণ তুমি জানো ওই লোকটা বা তোমার আত্মীয়টা বা তোমার ওই পরিচিত মানুষটা একটু পরে তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি কোথায় পড়ো। সো এই যে মানে সিচুয়েশনটা, এটা তোমাদের তৈরি হবে, এটা আমারও তৈরি হয়েছে, আমিও নিজেও ফিল করছি। যখন ধরো আমিও মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় নাই, বাট আমি ফিল করছি অন্যের জিনিসটা। হ্যাঁ, যখন আমাকে কেউ জিজ্ঞেস করছিল, যখন আমরা কাজিনরা মিলে বেড়াইতে গেছিলাম, সবাই যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল যে আমি বইতে চান্স পাইছি, এই পাইছি সে পাইছি, তখন আমার সাথে যে কাজিনরা আগে বা বড় বলো সিনিয়র যারা কাজিন আমার, যারা বইতে চান্স পায় নাই, তাদের দিকে চেহারার দিকে তাকাইলে আমি বুঝতে পারছি যে তারাও হয়তো একটু মন খারাপ করতেছে। হ্যাঁ, তারাও মন খারাপ করছে যে যে তারা ভালো জায়গায় চান্স পায়নি। বাট দ্যাট ডাজেন্ট মিন যে বইতে চান্স পায়নি দেখে ওই কাজিনটা একদম লাইফ শেষ হয়ে গেছে বা ওদের, ওরা যে যেখানে আছে সেখানে ভালো ভাবে শাইন করছে। তো আমি এখন ওইটা দেখার বিষয় না যে বইতে চান্স না পেলে কি জীবন শেষ ভাইয়া। এখন দেখার বিষয় হচ্ছে আমাকে বইতে চান্স পেতে হবে। বাট যখন একটা লেভেল গিয়ে চেষ্টা করবা, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও চান্স পাবা না, তখন ইটস ওকে। চান্স না পাও তখন তুমি নিজের মনে সান্ত্বনা দিতে পারবা যে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। নিজের সাথে নিজের মনে যদি তুমি মানে শান্ত থাকো, মনকে যদি সান্ত্বনা দিতে পারো যে না আমি আমার নিজের সাথে সৎ, আমি আমার মনকে বলতে পারছি যে আমি চেষ্টা করেছি, এরপরেও পাইনি, ইটস ওকে, দ্যাটস ওকে। মানে এটাতে কোনো নাই, দোষ নাই, বা এটাতে কোনো লুকানোর কিছু নাই বা কষ্টের কিছু নাই। তুমি চেষ্টা করেছো, তুমি পাও নাই, হয়তো তোমার লাক খারাপ ছিল, তোমার কপাল হয়তো একটু খারাপ ছিল, বা তোমার হয়তো কোনো একটু সমস্যা হয়েছিল এই জন্য পাও নাই, বা আরেকটু ভালো করে পড়তে হইতো। বাট তুমি তো যতটুকু যখন থেকে বুঝেছো তখন থেকে তো চেষ্টা করেছো। তো যদি এটা নিজেকে বলতে পারো যে না আমি চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, এরপর আমি চান্স পাইনি, তাহলেই ইটস ওকে। হ্যাঁ, আর এখন তো ওই অবস্থায় যাও নাই, সর্বোচ্চ চেষ্টার সময় বা পরীক্ষা দিয়ে দাও নাই, এখন যতটা সম্ভব নিজেকে প্রস্তুত করা যায়। কারণ আজকে তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে, এই কোর্সে তোমাদের সাথে 7,000 জন আছে। 7,000 জন সবাইকে বইতে চান্স পাবে বা সবাইকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে? কখনোই না। ঠিক আছে, অনেকে বুয়েটে চান্স পাবে, কেউ কেউ বুয়েটে চান্স পাবে, কেউ কেউ হয়তো ঢাকা ইউনিভার্সিটি, কেউ কেউ হয়তো মেডিকেল, কেউ কেউ হয়তো অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাবা তোমরা। সো এখনো তো সময় আছে, এখন থেকেই নিজের সর্বোচ্চটার সময় মানে সর্বোচ্চ চেষ্টাটা করে যাও। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে বা বাকিটা উপরওয়ালার হাতে। তুমি পেলে পাইছো, না পাইলে নাই। ঠিক আছে, তখন অ্যাটলিস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো একটা কথা থাকবে তোমার কাছে যে তুমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো। এই আর কি। সো নিজেরা চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে, যথেষ্ট সময় আছে। কাজে লাগালে মানে তুমি যদি চিন্তা করো যে সময় নাই, তাহলে কোনো সময় নাই। আবার তুমি যদি পড়াশোনা শুরু করো, দেখবা যে এত সময় কোত্থেকে আসছে। মানে সময় আছে নাই ব্যাপারটা হচ্ছে মানে আপেক্ষিক। হ্যাঁ, তুমি কিভাবে চিন্তা করো, ব্যাপারটা কিভাবে নাও। সো চিন্তা করো যে অনেক পড়াশোনা করতে হবে, দেখবা তোমার কাছে আমি 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 মানে শিওর তোমাদের অনেকের কাছে হয়তো বই আছে, এখনো অনেকে বই আছে হয়তো বইটা খুলে সবগুলো পেজ এখনো দেখো নাই। ঠিক আছে, সবগুলো পেজ হয়তো এখনো দেখো নাই। এমন থাকবে কেন? তোমার সময়ের তো অভাব নেই, একটু চিন্তা করে দেখো তো, সময়ের কি অভাব আছে? ঘুমাচ্ছ তো ঠিক সুন্দর মতো 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছ, টাইম তো এখানে ওখানে অনেক জায়গায় নষ্ট করতেছো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তোমার কাছে সময় নেই। কেন সময় নেই? কারণ তুমি চাও না পড়তে। তোমার কি পড়াশোনার জিনিসের অভাব আছে? অনলাইনে এখন তো ফ্রিতেই সব পিডিএফ পাওয়া যায়, সব বইয়ের পিডিএফ পাওয়া যায়। পড়ার কিন্তু অভাব নেই, পড়ার কিন্তু শেষ নাই। তোমার জাস্ট কি কিসের অভাব? আগ্রহের অভাব। হ্যাঁ, তো ওই পড়ার ব্যাপারটা খোঁজো, মানে ভিতরে আনার চেষ্টা করো যে আমাকে পড়তে হবে। অনেক কিছু আছে। আমি যখন স্টুডেন্ট থাকতাম তখন আমার শুধু মনে হতো কোন জিনিসটা না আছে, মানে নতুন কোথায় কোন ম্যাথটা আছে যেটা আমি পারি না বা আমি দেখি না একবার। এরকম জিনিসের মানে আমার ভিতরে এই ক্ষুধাটা থাকতো, এই ক্ষুধাটা আমার ভিতরে থাকতো। তো তোমাদের ভিতরে ক্ষুধাটা থাকতে হবে। এই যে আমরা 3 পয়েন্ট চ্যাপ্টারটা শেষ করলাম, এখানে এরকম অ্যাটলিস্ট 15টা ম্যাথ তুমি মার্ক করতে পারবে না যে ম্যাথ গুলো পারা যায় না, কঠিন অনেক বেশি, দেখেও পারা যাচ্ছে না। তাহলে 15টা ম্যাথ মার্ক করে রাখো না। তোমার ফ্রেন্ড যে 15টা ম্যাথ মার্ক করে রাখে নাই, যে পড়ে নাই, আর তুমি যে মার্ক করে রাখলা, তুমি 3-4বার চেষ্টা করলা, 1 সপ্তাহ পর যখন তুমি আর তোমার ফ্রেন্ড বসবা, তোমার ফ্রেন্ড পারবে না, তুমি সেটা ওকে দেখাই দিবে যে দেখ এটাই ভাবে, এটা সহজ।
তাহলে এই যে তুমি তোমার ফ্রেন্ডের থেকে আলাদা হয়ে গেলা, এই যে 15টা ম্যাথ, স্পেশাল ম্যাথ যেগুলো দেখলেই পারা যায় না, একটু চিন্তা করতে হয় যে না এটাতে হয়তো এই জায়গায় A+A বার লিখতে হবে, মাথায় রাখছো, তুমি মাথায় রাখছো, 3-4 বার প্র্যাকটিস করে মাথায় রাখছো, বাট তোমার ফ্রেন্ডটা হয়তো এরকম খেয়াল করেনি। তাহলে এই যে তুমি তোমার ফ্রেন্ডের থেকে আলাদা হয়ে গেলা, এইভাবে তোমাকে তোমার যত আশেপাশে ফ্রেন্ড আছে সবার থেকে আলাদা হয়ে, বাংলাদেশের সবার থেকে আলাদা হয়ে যেতে হবে। এবং এটাই হচ্ছে আলাদা হওয়ার একমাত্র উপায়, যে তোমার ফ্রেন্ডরা যে সকল ম্যাথ পারবে না বা যেগুলো স্কিপ করবে, আমি শিওর তোমাদের অনেক অনেক ম্যাথ আছে বইয়ে, আইসিটি বাদে, ফিজিক্সের বলো, ম্যাথের বলো, কেমিস্ট্রির বলো, অনেক অনেক ম্যাথ আছে বইয়ে যেটা তোমরা ধরোই না, কোনো সময় করোই না, দরকার নাই, এটা আসে না ভাইয়া, বাট সেটাও করবা। এতে কি হবে, তুমি তোমার কলেজে তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল থেকে আলাদা হবা, আস্তে আস্তে আলাদা হতে হতে তুমি বাংলাদেশের অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক বেশি আলাদা হয়ে যাবে। So, এই জিনিসটা একটু চেষ্টা করতে হবে। সো এইভাবে নিজেকে সেলফ মোটিভেটেড হও, হ্যাঁ, অন্য কারো থেকে মোটিভেটেড হয়ে দেখা যায় ওই মোটিভেশনটা রাখা যায় না, হ্যাঁ। সো সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন, হ্যাঁ। সো তোমাকে নিজে নিজে মোটিভেটেড থাকতে হবে, নিজে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আগামী 2 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও। যখন কাজিনদের সবাইকে, ফ্রেন্ডসদের সার্কেলের সবাইকে জিজ্ঞেস করবে বাবা তুমি কোথায় পড়ো, বাবা তুমি কোথায় কি করো, কি করতেছো, তখন যাতে নিজেকে মনে না হয় যে আমি এখান থেকে পলায় যাই, বা আমি যদি অন্য জায়গায় থাকতাম। ওই সিচুয়েশন গুলোর সাথে নিজেকে চিন্তা করো, তাহলেই দেখবা যে এখন থেকে পড়ার আগ্রহটা তৈরি হবে। নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে চাইলে, নিজেকে উজ্জ্বল করতে চাইলে, বাবা মা তো পরে, আগে তো তুমি। ফ্রেন্ডস সার্কেলের সামনে যখন যাবা, তখন তোমাকে যখন সবাই জিজ্ঞেস করবে, তখন তো তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে না, আগে তো তোমাকে জিজ্ঞেস করবে। আগে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, যে নিজে ওই সিচুয়েশনটা যাতে কখনোই ক্রিয়েট না হয়। সো এটা একটু চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। আমি অনেকগুলো কমেন্ট স্কিপ করে গেছি, কথা বলার জন্য হয়তো কিছু মিস করে গেছে, আমি দুঃখিত। ক্লাস শুরু করি, বাকিটা ক্লাসের মাঝখানে তোমাদের সাথে আরো কথা হবে, ঠিক আছে। আমি যদি গাজীপুরের একটা স্কুল থেকে, হ্যাঁ, আমি যখন স্কুলে পড়তাম, 7-8-এ পড়তাম, তখন আমি নর্মাল একটা স্কুলে পড়তাম, আমি যদি গাজীপুরের এরকম একটা স্কুল থেকে গিয়ে বইটা 91তম হতে পারি, তোমরা তো অনেকে আমার থেকেও ভালো পজিশনে আছো। বইটা এমনও হয়েছে যে বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত এলাকা থেকে ওরা ফার্স্ট হয়েছে। তুমি কেন পারবা না, তুমি কেন পারবা না? বইটা ফার্স্ট হতে না পারো, অ্যাটলিস্ট 1000তম তো হইতে পারবা, ওইটার জন্য চেষ্টা করো। হয়তো যারা ফার্স্ট হবে তোমার ব্যাচে যারা আছে, তারা যে ফার্স্ট হবে সে হয়তো অনেক বেশি এগিয়ে গেছে, ইটস ওকে, তোমার তো ফার্স্ট হওয়া দরকার নাই, তোমার তো 100তে আসারও দরকার নাই। তোমার দরকার যে মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে, বুয়েটে হোক বা ঢাকা ইউনিভার্সিটিতে হোক বা মেডিকেলে হোক বা আদার্স যে সকল পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে, জাহাঙ্গীরনগর বলো বা তোমার বিভিন্ন ইউনিভার্সিটি বলো, এইসবে ভালো একটা জায়গায় চান্স পাও। সো এই জিনিসটা চিন্তা করেই তুমি আগাও, এখন থেকে আগাও। আগে কি হয়েছে না হয়েছে সেটা তার জানার দরকার নেই, নতুন করে নিজের বাসায় একটা রুটিন বানাও, সেই রুটিন বানিয়ে তুমি সেই রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করো। নিজের রুটিন বানাও যে এই ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোর বাইরে আমি নিজের রুটিনে পড়াশোনা করব, ফিজিক্স 1 ঘন্টা পড়বো, ম্যাথ 1 ঘন্টা পড়বো, কেমিস্ট্রি 1 ঘন্টা পড়বো, এটা আমার রুটিন শুরু থেকে, এখন থেকে না। ভাইয়া এটা পড়াচ্ছে, পড়াক, ভাইয়ার পড়া তো ক্লাসই হয়ে যায়, বা পরে হয়তো আধা ঘন্টা বা 10 মিনিট দেখলে হয়ে যায়, ঠিক না? ভাইয়ের পড়া তো সবসময় করে লাগছে না, ফাঁক টাইমে করে ফেলবা, ফ্রি টাইমে করে ফেলবা। ভাইয়ার অন্যান্য কোচিং এর পড়া, আমি সবসময় এটা করতাম যে কোচিং এর পড়া বলো, কলেজের পড়া বলো, আমি তো কোচিং করতাম খুব কম, ম্যাথ করতাম আর হচ্ছে কেমিস্ট্রি পড়তাম। তো আমি কোনো সময় কোচিং এর পড়া পড়তাম না, কোথাও পড়তাম না, আর আমি কলেজে পড়া পড়তাম না। আমি ফাঁকে, হ্যাঁ, দেখা যাচ্ছে টিফিনের সময় হয়েছে, টিফিনের সময় বসে আমি, বা কোচিং থেকে আমি কলেজে যাব, মাঝখানে সময় আছে আধা ঘন্টা, তখন আমি বসে বসে হোমওয়ার্ক করে ফেলতাম, বা আমি হেঁটে যাচ্ছি তখন আমি একটু দেখে ফেলতাম। কোচিং এর পড়া, ক্লাসের পড়া, এগুলো আমি আলাদাভাবে পড়তাম, আর আমার নিজের আলাদা একটা রুটিন ছিল। তো এই নিজের রুটিন বানালে কি হবে জানো, তুমি যদি ডেইলি ফিজিক্সে 1 ঘন্টা করে পড়ো না, দেখবো তোমার 1 সপ্তাহের মধ্যে ভেক্টর শেষ হয়ে যাবে। 1 সপ্তাহ না হলে 2 সপ্তাহের মধ্যে তোমার ভেক্টর শেষ হয়ে যাবে। প্রতিদিন তুমি 1 ঘন্টা করে পড়তেছো, একটু চিন্তা করো তো, প্রতিদিন তুমি ফিজিক্স 1 ঘন্টা করে করতেছো। তুমি যদি রিডিংও পড়ো, পুরো বইটা তুমি যদি রিডিংও পড়ো, তাহলে তোমার 3 দিনে বেশি লাগার কথা না। ধরলাম 4 দিন 5 দিন, 1 সপ্তাহে লাগলো রিডিং করতে, প্রতিদিন 1 ঘন্টা করে। তারপরে ধরো তোমার 3-4 দিন 5 দিন তোমার ম্যাথ গুলো করতে লাগলো, ইয়ের ম্যাথ গুলো, এক্সাম্পলের ম্যাথ, হায়ার এফিসিয়েন্সি, তারপর ইয়ের ম্যাথ গুলো 1 সপ্তাহ লাগলো। এভাবে তুমি একটু করে দেখো,
তুমি উইদিন 2-3 মান্থ তোমার অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যেখানে তুমি আস্তে আস্তে গিয়ে ওই কলেজ বা কোচিং এর ক্লাসগুলোকে ক্যাচ আপ করে ফেলতে পারবে। সো তোমার নিজের আলাদা রুটিন থাকতে হবে, যে রুটিনে তুমি এগিয়ে যাবা। এটা তো হচ্ছে সম্মিলিত একটা রুটিন, সম্মিলিত একটা ক্লাস। এটার সাথে তোমার পার্সোনাল রুটিন মিলবে না। একটা সময় গিয়ে তোমার পার্সোনাল রুটিন এটা থেকে আগায় যাবে, তখন দেখবা রিভিশন হয়ে যাবে। বুঝতে পারছো কথাগুলো? সো এইভাবে একটু প্ল্যান করে আগাও, ইনশাআল্লাহ ভালো করতে পারবা, নট অনলি ইন আইসিটি বাট অলসো ইন ফিজিক্স, ম্যাথ এন্ড কেমিস্ট্রি। আই উইল সাজেস্ট ইউ যে তোমরা অ্যাট লিস্ট 1 আওয়ার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য রাখবাই, শুধু তোমার পার্সোনাল একটা রুটিন হিসেবে। এভাবে একটু পড়াশোনা করো, দেখবে ইনশাআল্লাহ লাইফে অ্যাটলিস্ট কিছু না কিছু করতে পারবা, কিছু না কিছু আগাবে। হ্যাঁ, এখন যতটুকু কনফিডেন্স আছে, আজকে থেকে 3 মাস পরে তোমার নিজের রুটিনে চলার পর তুমি নিজেই সেই চেঞ্জটা ফিল করতে পারবা বা কনফিডেন্সটা ফিল করতে পারবা। আর দ্যাটস দ্য মেইন, মানে কি বলবো, টেস্ট, হ্যাঁ, অফ দিস রুটিন। যে তুমি নিজের রুটিন বানিয়ে যখন তুমি নিজের কনফিডেন্সটা ফিল করতে পারবা, তখন তোমার মনে হবে এই তো আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি, সামথিং ইজ হ্যাপেনিং। তুমি এটা বুঝতে পারবা, ইউ উইল ফিল ইট ইন ইউর মানে হার্ট। সো এইভাবে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। আর অবশ্যই আমাদের সহ তোমরা তো আমাদেরকে পাচ্ছ, আমাদেরকে দেখতে পাচ্ছ, আমরা কিভাবে বলছি, আমি বলছি, অপার বলছে। এখন ফেসবুকে তো অভাব নাই, ফেসবুকে তো এরকম মোটিভেশন দেওয়ার মানুষের অভাব নাই অনলাইনে এখন, যে সবাই মোটিভেশন দিতে পারে। তো মোটিভেশন দিতে পারলেই হবে না, নিজেকে সেলফ মোটিভেটেড হইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর কাউকে মোটিভেশন হিসেবে নিতে চাইলে নিতে পারো, দ্যাটস ইউর পার্সোনাল মানে প্রেফারেন্স। কাউকে মোটিভেশন হিসেবে নাও, নিয়ে সেটা নিয়ে আগাতে থাকো। আর এই মোটিভেশন করে ঘুরিও না, এত জায়গায় ঘুরিও না, এত জায়গায় ঘোরার কিছু নাই। লাইফে ভালো করতে পারলে তোমাকেই মানুষ দাম দিবে। ইটস মানে তোমাকে নিয়ে ব্যাপারটা ঘুরতেছে। তো তুমি নিজেকে যদি ভালো কিছু করতে চাও, নিজেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে চাও, নিজের সম্মান পেতে চাও, বন্ধুদের সামনে সবার সামনে একটা দৃষ্টান্ত হতে চাও, ভবিষ্যতে তোমার ছোট ভাই বোনদের সামনে যদি একটা দৃষ্টান্ত হতে চাও, তাহলে চেষ্টাটা তোমাকে দিয়েই করতে হবে। ঠিক আছে, তোমাকে দিয়েই শুরু হোক পরিবর্তন। ঠিক আছে, সো এই আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। এন্ড ব্যাপারটা হচ্ছে কি জানো, এরকম হয় এখন অনলাইনের জগতে যে স্টুডেন্টরা অনেক সহজেই মোটিভেটেড হয়ে যায়, বাট মোটিভেশন গুলো তো সহজে আসা উচিত না। ঠিক আছে, আমি কথা বললাম 5 মিনিট, 5 মিনিটে তুমি মোটিভেটেড হয়ে শেষ হয়ে গেলা। এই 5 মিনিটের মোটিভেশন ম্যাক্সিমাম 5 ঘন্টা থাকবে বা 5 দিন থাকবে, পর আবার চলে যাবে। এই 5 মিনিটের মোটিভেশনটাকে তুমি যদি এই 5 বছর রাখতে চাও, তোমাকে সেলফ মোটিভেটেড হতে হবে। ঠিক আছে, নাহলে আমার থেকে 5 মিনিট মোটিভেটেড হবা, আবার আরেকজনের থেকে 5 মিনিট মোটিভেটেড হবা। এই 5 মিনিটের মোটিভেশন 5 ঘন্টা ম্যাক্সিমাম বা 50 মিনিট বা 5 দিন পর্যন্ত থাকবে, এরপর থাকবে না। সো মোটিভেশন গুলোকে সেলফ মোটিভেটেড হতে হবে। হ্যাঁ, মোটিভেশন গুলোকে এভাবে নিতে হবে যাতে তুমি নিজে নিজে মোটিভেটেড সবসময় হতে পারো। তোমার ভাই বোনদের সামনে একটা এক্সাম্পল হিসেবে থাকতে পারো, তোমাকে দিয়ে যাতে আজকের পর বা 1 বছর পর 2 বছর পর তোমাকে যাতে মানুষ পয়েন্ট করে বলতে পারে যে দেখো এই ছেলেটা এসএসসি তে প্লাস পায় নাই, কিন্তু সে ঠিকই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তোমাকে দেখায় যেতে তোমার ভাই, তোমার আব্বু আম্মু, তোমার ছোট বোনকে বলতে পারে, ছোট ভাইকে বলতে পারে যে দেখ ও কিভাবে পড়াশোনা করছে। শোনো নাই তোমরা? আমার তো মনে হয় না কম শুনছো যে এই ও কেমন ভাবে পড়াশোনা করে দেখ, ও কেমন ভাবে পড়াশোনা করে দেখ। এগুলো তো কম শোনো নাই লাইফে। তোমার বন্ধু তোমার থেকে ভালো পড়ছে, তোমার আব্বু তোমাকে বলছে, এই বলছে সেই বলছে। কেননা এখন তোমাকে দিয়ে এক্সাম্পল দেখ মানুষ, সেটা কেমন হবে? অবশ্যই সেটা ভালো হবে। তোমাকে কেউ এক্সাম্পল দিল যে ছেলেটা দেখো খুব খারাপ অবস্থায় ছিল, এবং এটা খুব মানে অনেক বড় একটা পাওনা দেখবা। হ্যাঁ, সো এবং এটা দিয়ে তোমাকে আগামী 4-5 বছর তোমাকে মানুষ গুনবে। ইউনিভার্সিটি লাইফটা অনেক বড়, তো 4-5 বছরের লাইফ, তো এটাতে অনেক কিছু ম্যাটার করে, এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে। হ্যাঁ, বাট 4-5 বছর পরে, আজ থেকে 10 বছর পরে কিন্তু কেউ আর তোমার ইউনিভার্সিটি জিজ্ঞেস করবে না,
Nobody will ask you about your university, where you from, but everyone will ask you যে তুমি কোথায় চাকরি করো। So সেটা তো 4-5 বছর পরের ব্যাপারটা, ঠিক না? So এখন এই 4-5 বছরকে তুমি কিভাবে ডিল করবা? তুমি কি লুকায় লুকায় থাকতে চাও? তুমি কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে পেছনে থাকতে চাও? তুমি কি তোমার আত্মীয় স্বজনের মাঝখানে লুকায় থাকতে চাও? যখনই কেউ গ্যাদারিং হয় তখন তুমি পলায় যেতে চাও? যদি তুমি পলায় যেতে না চাও, this is the high time. This is high time you change your routine. This is high time you change your routine, you change your life. So ব্যাপারগুলোকে একটু ফিল করো, নিজে নিজে মোটিভেটেড হও, এন্ড আগামী 4-5 বছর নিজেকে কোথায় দেখতে চাও সেটা একটু চিন্তা করো। ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে তোমাদের দিয়ে, এবং তোমাদের মাঝে অনেকে ভালো কিছু করবা। আমরা আমাদের ক্লাস শুরু করে অনেক লেট হয়ে গেছে। আমাকে একটু মিম জানাবা যে আমার কথাগুলো মানে সবকিছু ক্লিয়ার আসতেছে কিনা। কেউ কেউ বলতেছে মনে আটকে যাচ্ছে, একটু জানাবা মিম। মাঝে কয়েকবার একটু আটকে গেছিল, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, শুরু করে দেয়া যাক। আজকে আমরা এমসিকিউ দেখবো যে চ্যাপ্টার 3 এর পার্ট 2 এর উপর কেমন এমসিকিউ আসে। এক্সনর গেটে সুইচিং সার্কিট দেখানো হয় নাই, বোঝায় দেন। এক্সনর গেটে, আচ্ছা তোমাদের দেখাইনি, তাহলে আমি ওই ইবিআই কোর্সে দেখাইছিলাম। আচ্ছা দেখাই দিচ্ছি, দাঁড়াও। তোমাদের মধ্যে একজন বলছো ভাইয়া এক্সনর গেটের সুইচিং সার্কিটটা দেখান নাই, সেটা একটু দেখায় দেন। আচ্ছা, এক্সনর গেটের সুইচিং সার্কিটটা দেখাই নাই। এক্সনর গেট, ফাইন। এক্সনর গেটে কেমন ছিল মনে আছে তোমাদের? ট্রুথ টেবিলটা কেমন ছিল একটু ভাইকে বলো তো, দেখি কার কার মনে আছে। এক্সনর গেটের ট্রুথ টেবিলটা কেমন ছিল? ইনপুট ছিল একটা এ, একটা ছিল বি, একটা ইনপুট ছিল এ, একটা ইনপুট ছিল আমাদের বি, আর একটা ছিল আউটপুট যেটা এ বি, আর একটা ইনপুট ছিল এ এক্স নর বি। এই তো, এটা ছিল আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের মানগুলো কেমন ছিল মনে আছে? ট্রুথ টেবিলের মানগুলো কেমন ছিল? 0 0 0 1 1 0 1 1 1 1। এবং আউটপুটটা কেমন ছিল এক্স নর গেটের? এক্স নর গেটের আউটপুট গুলো কেমন ছিল বলো? এক্স নর গেটের আউটপুট ছিল এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। আমরা একটু দেখে আসি আমাদের এক্স নর গেটের আউটপুট গুলো কেমন ছিল। তোমাদের তো পড়ানোর কথা না? এক্স নর গেট কোথায়, এক্স নর গেট কোথায় 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 কোথায়, অনেক আগে চলে এসেছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, এক্স অর গেট। আচ্ছা, এক্স নর গেট, এই তো দুইটা 1 মাঝখানে দুইটা 0। তাহলে আমাদের 88 পেজে চলে যাই। তাহলে এক্স নর গেটে ছিল হচ্ছে যখন দুইটা 0 তখন 1, আর যখন দুইটা 1 তখন 0, আর বাকি দুইটা জায়গায় 0 0। এটা ছিল আমাদের এক্স নর গেটের ট্রুথ টেবিল। এটা দিয়ে আমরা বলছিলাম যে কিভাবে ভাইয়া ওই বাতি জ্বলা নিভাকে কিভাবে এক্সপ্লেন করবো সেটা একটু বুঝাই দিতেন, বা সুইচিং সার্কিটটা বুঝাই দেন। এটা সুইচিং সার্কিট একটু স্পেশাল সুইচিং সার্কিট, এইভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ধরো সেই বাল্বটা আমাদের, এখানে দুইটা সুইচ আছে। আমার খেয়াল নাই, দেখি এটা হওয়ার কথা তো। এরকমই হওয়ার কথা যতটুকু মনে পড়তেছে, দেখি। আচ্ছা, ধরো এখানে হচ্ছে আমাদের এই ব্যাটারিটা আছে। আমরা এক্স নর গেটে সুইচিং সার্কিটে দেখার চেষ্টা করছি, ঠিক আছে? আমরা ট্রুথ টেবিলটা একটু বুঝাই দেন ভাই। ট্রুথ টেবিল বোঝানোর কিছু নাই তো ভাইয়া? ট্রুথ টেবিল কি বোঝানোর কিছু আছে? দাঁড়াও একটু দাঁড়াও, আমি ট্রুথ টেবিলটা একটু বোঝানোর চেষ্টা করে দেখি, দাঁড়াও। ফাইন, তাহলে আমাদের এক্স নর গেটের সুইচিং সার্কিটটা যখন দেখবো তখন এইভাবে চিন্তা করতে পারি আমি। এইভাবে দাঁড়াও, আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে মাঝখানে আমাদের বাল্বটা থাকবে, এন্ড এখান থেকে দুইটা লাইন এসে
দাঁড়াও আমি এটাকে একটু আঁকার চেষ্টা করি অন্যভাবে। আচ্ছা এইভাবে আঁকো, এইভাবে আঁকলে আই থিঙ্ক ব্যাপারটা সুন্দর হয়। এক্স নর গেটের সুইচিং সার্কিট আঁকতেছি আমরা, ঠিক আছে? এক্স নর গেটের সুইচিং সার্কিট আঁকতেছি। এটা একটু স্পেশাল, এটা একটু দেখতে অন্যরকম হবে এবং এটার এক্সপ্লেনেশনটা আমি দিব, সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, এক্সপ্লেনেশনটা আমি দিব। তো আমার ব্যাটারি থাকবে এখানে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি কারেন্ট সোর্স, এটা হচ্ছে আমাদের সেই বাল্ব, এন্ড যে দুইটা সুইচ আমরা ব্যবহার করি এ আর বি এর মান হিসেবে, দুইটা সুইচ আমরা ব্যবহার করে থাকি, সেই দুইটা সুইচ হচ্ছে এটা, একটা সুইচ হচ্ছে এ, একটা সুইচ হচ্ছে বি, একটা সুইচ হচ্ছে এ, একটা সুইচ হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে আমি আগে এক্স অর গেটটা দেখাই, তারপর এক্স নটটা দেখাবো। এক্স অর এবং এক্স নর হচ্ছে একই রকম অনেকটা। আমরা মানগুলো চেঞ্জ করে দিই আগে, এটা 0, এটা 1, এটা 1, এটা 0। আগে এক্স অর গেটটা দেখি, এক্স অর গেটটা কেমন ছিল, এ এক্স অর এরকম। তাহলে দেখো আমি বাল্বটা আঁকলাম এভাবে, এবং এখানে একটা সুইচ দিলাম এবং এখানে একটা সুইচ দিলাম। সুইচটা মানটা কিভাবে আসে সেটাও আমি এক্সপ্লেন করছি। এটা হচ্ছে 0তম দাগ ব্যাটারির, আর এটা হচ্ছে 1তম দাগ। এখন এই লাইনটাকে যখন তুমি এটার সাথে কানেক্ট করবা, তার মানে হচ্ছে বি এর মান 0। এই তারটাকে যখন তুমি এখানের সাথে কানেক্ট করবে, তার মানে হচ্ছে বি এর মান 1। এখন এটা বলবা ভাই এই সুইচটা আবার দেখতে এরকম কেন, এই সুইচটা দেখতে এরকম কেন? সুইচের কাজ কি বলতে পারো? কানেকশন দেয়া, কানেকশন ব্রেক করা। এরকম সুইচ কখনো দেখো নাই? দেখছো কিনা আমি জানি না, এরকম সুইচ কখনো দেখছো? মানে দুইটা জায়গায় কানেকশন দেওয়া যায়, দুইটা জায়গায় কানেকশন দেওয়া যায়। সুইচ অন করলে হয়তো এটার সাথে এটা কানেক্টেড হবে, আবার হয়তো এটার সাথে এটা কানেক্টেড হবে, যে কোনো একটার সাথে কানেক্ট করা যায়। এরকম সুইচ কখনো দেখছো কিনা? যে সুইচ অন করলে হয়তো এই বাল্বটা জ্বলে, সুইচ অফ করলে হয়তো আরেকটা বাল্ব জ্বলে, এরকম দেখছো কখনো? এরকম সুইচ থাকার কথা, তোমরা সার্কিটে ক্লাস 10-এ দেখার কথা, এসএসসি তে পড়ার কথা এরকম সুইচ। চাইলে এটার সাথে এটা কানেক্ট করা যায়, অথবা এটার সাথে এটা কানেক্ট করা যায়। ঠিক আছে, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা 0তম, এটা হচ্ছে 0তম লাইন, যেটার সাথে ধরো 0 কানেক্টেড আছে, আর এটা হচ্ছে 1তম লাইন। আমি যদি সুইচটাকে এটার সাথে কানেক্ট করি তাহলে বি এর মান 1 হবে, আমি যদি এই তারটাকে এটার সাথে কানেক্ট করি তাহলে বি এর মান 0 হবে। ঠিক সিমিলারলি এখানে এটাকে যদি আমি এখানের সাথে কানেক্ট করি তাহলে আমি 0 পাবো, এতে 0 পাবো, আর এই তারটাকে যদি আমি এখানে কানেক্ট করি তাহলে এতে আমি 1 পাবো। এটা একটু স্পেশাল কাইন্ড অফ সার্কিট। হ্যাঁ, ওকে, তাহলে যেটা বললাম, এখানে কানেক্ট করলে বি এর মান 0, এখানে কানেক্ট করলে বি এর মান 1, এখানে কানেক্ট করলে এর মান 0, এখানে কানেক্ট করলে এর মান 1। এভাবে 0 আর 1 দুইটা আলাদা আলাদা তারে আমি মান রেখেছি। এখন যদি চিন্তা করো, যখন দুইটাই 0, এও 0, এর সাথে 0 কানেক্টেড, বির সাথে 0 কানেক্টেড, তখন কি আমার বাল্বটা জ্বলবে? একটু খেয়াল করো তো, কারেন্ট এই দিক দিয়ে গিয়ে হয়তো এই দিক দিয়ে নেগেটিভে আসতে পারবে, ব্যাটারি নেগেটিভ প্রান্তে আসতে পারবে না, তার মানে বাল্বটা জ্বলবে না। এও 0, বিও 0, এ কে 0-র সাথে কানেক্ট করলাম, বি কেও 0-র সাথে কানেক্ট করলাম, বাল্বটা জ্বললো না। আবার এ কে 1, বি কে 1, তার মানে এবার ব্যাটারি কানেকশন হচ্ছে এতে হচ্ছে এ কে হচ্ছে 1 এর সাথে কানেক্ট করবো, বি তে হচ্ছে 1 কে 1 এর সাথে কানেক্ট করবো, তখন কিন্তু আমার বাল্বটা জ্বলবে না। দেখো তো, ঋণাত্মক প্রান্ত থেকে কারেন্ট এসে কোন দিকে যাবে? এখানে আটকে যাচ্ছে, পজিটিভ প্রান্তে যেতে পারতেছে না, তাহলে বাল্বটা জ্বলবে না। এখন যদি এ তে 0 হয়, বি তে 1 থাকে, তাহলে এ হচ্ছে 0-র সাথে কানেক্টেড আর বি হচ্ছে 1 এর সাথে কানেক্টেড। তাহলে দেখো এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্তে কারেন্ট এসে এদিক দিয়ে এসে দিক দিয়ে এসে সুন্দর মতো নেগেটিভ প্রান্তে চলে যাবে, তার মানে ব্যাটারিটা জ্বলবে, বাল্বটা জ্বলবে। এ 0, বি 1, বাল্বটা জ্বলতেছে। ঠিক সেম ভাবে এবার এ যদি 1 থাকে, বি যদি 0 থাকে, এ যদি 1 আর বি যদি 0 থাকে, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট আসবে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে সুন্দর করে এভাবে চলে যাবে, তখনও বাল্বটা জ্বলবে। তাহলে এটা হচ্ছে এক্স অর গেটের জন্য সুইচিং সার্কিট স্পেশালি। হ্যাঁ, একটু স্পেশাল ভাবে দেখাইতে হচ্ছে কারণ এটা একটু ডিফারেন্ট, এটা এক্সক্লুসিভ অর গেট তো, একটু স্পেশাল গেট তো, এই জন্য এটা একটু ডিফারেন্ট দেখতে, এইভাবে মনে রাখো। তাহলে ভাইয়া আঁকলাম কিভাবে? কিছুই না, আঁকলাম কিভাবে ভাইয়া? ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একটা কানেকশন দিলাম,
নেগেটিভ প্রান্তের সাথে একটা কানেকশন দিলাম, আর এই বাল্বটাকে তাদের মাঝখানে ফ্লোটিং আকারে রেখে দিলাম। এটা হচ্ছে এক্সঅর গেটের সুইচিং সার্কিট। আর এক্সনর গেটটা কিভাবে লিখবো ভাইয়া? আমি আরেকটু এক্সপ্লেন করবো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, সময় দাও, আমি আরেকটু এক্সপ্লেন করবো। এক্সনর গেটটা একটু অন্যরকম, যেটা হচ্ছে 0তম লাইন, এটা হচ্ছে আমাদের 1তম লাইন, যে লাইনে কারেন্ট আছে এরকম টাইপের চিন্তা করা যেতে পারে। এটার সাথে একটা বাল্ব কানেক্টেড আছে, এখানেও ব্যাটারি আছে। এগুলো স্পেশাল বললাম, এগুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো বইয়ের মতো করবা না, এটা এইভাবে দেখবা। এটা হচ্ছে তোমার এক্সনর গেটের সুইচিং সার্কিট। এক্সনর গেটে ভাইয়া সুইচিং সার্কিট যদি এইভাবে হয়, তাহলে এটা বাল্বটা জ্বলানি ভাবে ব্যাখ্যা করে দেন। বাল্বটা জ্বলানি ভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে আমি টেবিলটা ডুপ্লিকেট করে নিয়ে আসি। মানগুলো কোথায় চেঞ্জ হয়? গরম করে দিও। মানগুলো চেঞ্জ হবে এখানে 1 আর লাস্টে 1, মাঝখানে দুইটা 0, এইভাবে। আর এটা হচ্ছে এক্সনর গেট, ঠিক আছে? তাদের উপর একটা বার থাকবে। এখন দেখো, আমরা খেয়াল করি, যখন A0 B0 তখন বাল্বটা জ্বলে। তার মানে এখানেও এটা হচ্ছে আমাদের এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। তাহলে এ যদি 0 থাকে, এই যে 0-র সাথে কানেক্টেড, বিও হচ্ছে 0-র সাথে কানেক্টেড, তাহলে এও 0, বি এর মানও 0। তাহলে কি হবে? এই ব্যাটারি এখান থেকে কারেন্ট বের হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে সুন্দর মতো চলে আসে, তার মানে বাল্বটা জ্বলবে। আবার AO1 BO1 বাল্ব জ্বলে, তার মানে AO1, তার মানে এর কানেকশনটা হবে নিচের সাথে, আবার BO1 বি এর কানেকশন নিচের সাথে। তাহলে এই যে কারেন্ট এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে চলে আসে, তাহলে এটাও বাল্ব জ্বলতেছে। 0-0 থাকলেও বাল্ব জ্বলে, 1-1 থাকলেও বাল্ব জ্বলে। কিন্তু যদি এমন হয় একটা 0 একটা 1, তখন কিন্তু বাল্ব জ্বলবে না। কেন? কারণ এই যে এবার এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1, 0 1, তখন কি হচ্ছে? কারেন্ট এদিক দিয়ে বের হচ্ছে, বের হয়ে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে কানেকশন নাই, যেতে পারতেছে না, তার মানে বাল্বটা জ্বলবে না। আবার এ যদি 1 থাকে আর বি যদি 0 থাকে, তখন কি হবে? এ যদি 1 থাকে আর বি যদি 0 থাকে, কারেন্ট এদিক দিয়ে বের হবে, বের হয়ে এখানে এসে আটকে যাবে, যাওয়ার রাস্তা নাই, তার মানে বাল্বটা জ্বলবে না। এইভাবে তুমি চাইলে এক্সনর এবং এক্সঅর গেটকে চিন্তা করতে পারো। এখন বলবা ভাইয়া এটা এরকম কেন? কারণ এরা হচ্ছে এক্সক্লুসিভ গেট, তো এক্সক্লুসিভ স্পেশাল গেট, তো এই জন্য এগুলোকে এইভাবে চিন্তা করা হয়, এগুলোর লজিকটাকে এইভাবে বানানো হয়। আর এছাড়াও অন্য কারণও আছে একটা, যে ট্রানজিস্টর। তোমরা ট্রানজিস্টর হয়তো জানো বা জানো না অনেকে। ট্রানজিস্টরের 3টা মাথা থাকে। ট্রানজিস্টরের 3টা মাথা থাকে, কালেক্টর, এমিটার, বেস। তোমরা সামনে পড়বা, ফিজিক্সে পড়বা। হ্যাঁ, তো ট্রানজিস্টর হচ্ছে একটা সুইচ, এগুলো এক একটা ট্রানজিস্টর, এগুলো এক একটা ট্রানজিস্টর, প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্রানজিস্টর। তোমাদের প্রসেসরে তোমরা তো জানো না যে তোমাদের কিন্তু যেই মোবাইল বলো, যে ল্যাপটপ বলো, এগুলোর ভিতর কিন্তু প্রসেসর আছে। আর প্রসেসরের ভিতর কিন্তু অসংখ্য অসংখ্য ট্রানজিস্টর আছে, যেগুলো সুইচ হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে, অন অফ অন অফ অন অফ। তো সেগুলো হিসাব পরে যাই। মোটামুটি হচ্ছে এটা হচ্ছে এক্সঅর এবং এক্সনর গেট। এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারো, আমি এটা এক্সপ্লেন করে সামনে এমসিকিউ তে যাব। I would kindly request 10 minutes school not to hold classes during prayers. আচ্ছা, সার্কিট গুলো কিভাবে সহজে মনে রাখা যায়? সার্কিট গুলো সহজে মনে রাখার তেমন কোনো ওয়ে নাই। হ্যাঁ, তেমন কোনো ওয়ে নাই, তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে অ্যান্ড গেট কেমন, অর গেট কেমন, নট গেট কেমন, ন্যান্ড গেট, নর গেট কেমন, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। মোটামুটি নট গেট তো মনে রাখা একদম সহজ। মেইনলি তুমি প্রথমে অ্যান্ড গেটেরটা মনে রাখবা, অর গেটেরটা মনে রাখবা, আর নট গেটেরটা মনে রাখবা, 3টা মনে রাখবা। আর স্পেশালি ন্যান্ড আর নর, এই দুইটা হচ্ছে স্পেশাল আরেকটু। তাহলে মোটামুটি এই 3টা মনে রাখলে ইনাফ। তার সাথে 2টা এক্সট্রা মনে রাখতে পারো, 5টা সুইচিং সার্কিট মনে রাখা কোনো মানে কঠিন ব্যাপার না। 5টা গেটের সুইচিং সার্কিট মনে রাখা কোনো কঠিন ব্যাপার না, একদমই সহজ, একদমই সহজ। যদি ভাই একটু সামারি করে দেয়, আই থিঙ্ক তোমাদের সামারি করে দিয়েছিলাম তো মনে হয়, সুইচিং সার্কিটের সামারি করে দিয়েছিলাম তোমাদের। যদি না মনে থাকে আমি একটু আবার উপরে যাই।
সুইচিং সার্কিট মনে রাখার সামারিটা, হ্যাঁ কিভাবে ভাইয়া মনে রাখবো একটু সহজ করে দেন। একটু আগে যাচ্ছি, সুইচিং সার্কিট মনে রাখার সামারিটা একটু করে দেন ভাইয়া। তাহলে তুমি যদি তোমাদের যদি মনে থাকে, আচ্ছা এই তো এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, দেখো এই যে অর লজিকের ক্ষেত্রে সুইচ দুইটা কিভাবে থাকে ভাইয়া, সমান্তরালে থাকে। অর মানে সমান্তরাল, এটা মনে রাখো, অর গেটে সুইচ দুইটা সমান্তরালে থাকে। এন্ড গেটে কেমন থাকে ভাইয়া, এন্ড গেটে সুইচ দুইটা সিরিজে থাকে। এন্ড গেটে সুইচ দুইটা সিরিজে থাকে, তাহলে অর মানে হচ্ছে সমান্তরাল, এন্ড মানে হচ্ছে সিরিজ, দুইটা মনে থাকবে। অর লজিক, হ্যাঁ অর লজিক মানে হচ্ছে দুইটা সুইচ ভাইয়া প্যারালাল সমান্তরালে থাকে, আর এন্ড লজিক মানে হচ্ছে দুইটা সুইচ ভাই সিরিজে থাকে। এটা তো সহজে মনে রাখা সম্ভব। অর মানে সমান্তরাল, এন্ড মানে সিরিজ। নট কি জিনিস, নট হচ্ছে বাল্বের সাথে সুইচটা সমান্তরালে থাকে, কম্বাইন্ড, নট হচ্ছে কম্বাইন্ড। এন্ড কি, এন্ড হচ্ছে সুইচ দুইটা প্যারালাল তার সাথে বাল্ব, সরি অর হচ্ছে সুইচ দুইটা প্যারালাল তার সাথে বাল্বটা পাশে। তারপর এন্ড কি, সুইচ দুইটা সিরিজ তার সাথে বাল্ব সিরিজ। নট কি, নট হচ্ছে বাল্ব আর সুইচ হচ্ছে পরস্পর প্যারালাল, বাল্ব আর সুইচ পরস্পর প্যারালাল, মনে থাকবে। এরপর স্পেশাল গুলা, স্পেশালে দুইটা মনে রাখতে বলছি জাস্ট, ন্যান্ড আর নর। এক্সক্লুসিভ আর ওটা মনে রাখা লাগবে না, ন্যান্ড আর নর মনে রাখলে হবে। তাহলে ন্যান্ড আর নরে যাই। ন্যান্ড আর নরের ক্ষেত্রে এটা কোন গেট, এটা মেবি ন্যান্ড গেট, হ্যাঁ। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছে, এন্ড বলছিলাম সিরিজ, এন্ড বলছিলাম সিরিজ, তাহলে নর দেখাই, আচ্ছা এন্ড বলছিলাম সিরিজে, দেখো সিরিজ, এন্ড হচ্ছে সিরিজ, এটা ন্যান্ড দেখাচ্ছি, ন্যান্ড, ন্যান্ড কি হবে, এন্ড মানে বলছিলাম সিরিজ, তাহলে ন্যান্ড যেহেতু, ন্যান্ড যেহেতু তার মানে সিরিজ তো থাকবেই, সাথে বাল্বটা তার সাথে সমান্তরালে চলে আসবে, সিরিজ সুইচ থাকবেই, জাস্ট বাল্বটা সিরিজে সমান্তরালে চলে আসবে। আর নরের ক্ষেত্রে কি হবে ভাইয়া, নর, অর বলছিলাম হচ্ছে প্যারালাল, অর বলছিলাম প্যারালাল, তাহলে একটা নট চলে আসবে, তার মানে প্যারালালের সাথে আমার বাল্বটাও প্যারালালি চলে আসবে। সামারি করে দিই, এখনো বুঝতেছো না অনেকে, একটু সামারি করে দিলে আমার মনে হয় মনে থাকবে তোমাদের। তাহলে এন্ড মানে হচ্ছে ভাইয়া সিরিজ গেট, সুইচ গুলা সিরিজে থাকে। অর বলছিলেন ভাইয়া সুইচ গুলা প্যারালালে থাকে, প্যারালালে থাকে সিরিজ সুইচ গুলা। আর নট বলছিলেন ভাইয়া বাল্ব, বাল্ব আর সুইচ এই দুইটা প্যারালাল হয়, ঠিক আছে। এতটুকু মনে থাকবে আশা করি, আমি একটু সুন্দর করে লিখে দিই। সিরিজটা পরে সুইচ, সুইচটা হচ্ছে সিরিজে থাকবে, এন্ড এর ক্ষেত্রে সুইচ সিরিজে, তারপর আমাদের অরের ক্ষেত্রে সুইচ গুলা প্যারালালি থাকবে, আর নটের ক্ষেত্রে বাল্ব আর সুইচ এরা দুইজন প্যারালাল থাকবে। ন্যান্ড কি মানে, ন্যান্ড মানে কি ভাই, ন্যান্ড মানে তো জানোই নট প্লাস এন্ড, তাহলে এন্ডে যা ছিল সেটা আসবে, এন্ডে ছিল সিরিজ, সুইচ গুলা সিরিজ, সেটা আসবে, সুইচ সিরিজ এটা আসবে, সুইচ সিরিজ, তার সাথে সাথে নট, নট কি ছিল, বাল্ব আর সুইচ প্যারালাল, তাহলে এই দুইটা সুইচের সাথে বাল্বকে তুমি প্যারালাল লাগাই দিবা। দেখো তো বোঝো কিনা। ন্যান্ড মানে হচ্ছে নট আর এন্ড দুটো কম্বাইন্ড হয়ে যাবে, সোজা কথা। নটে ছিল বাল্ব সুইচ প্যারালাল, তাহলে তোমাকে বাল্ব তার সাথে সুইচকে প্যারালাল আনতে হবে, কিন্তু সুইচ গুলো আবার কিসে আছে, সিরিজে, তাহলে তখন সুইচ গুলো সিরিজে লাগাই দিব। এইভাবে একটু চিন্তা করো, দেখো মনে থাকে কিনা সুইচিং সার্কিট মনে রাখার উপায়। এন্ড মানে সুইচ সিরিজ, অর মানে সুইচ গুলা প্যারালাল, আর নট মানে বাল্ব আর সুইচ তারা নিজেরা প্যারালাল। এখন যখন ন্যান্ড হবে, তার মানে এন্ড এর এই লজিকটা আর নট এর এই লজিকটা এই দুটা কম্বাইন্ড হয়ে যাবে জাস্ট। ঠিক সেম ভাবে নরের ক্ষেত্রে কি হবে ভাইয়া, এটা তো নট,
প্লাস অর, তার মানে এবার অর এর লজিক সুইচ গুলা প্যারালাল, সেটা তার সাথে নটের লজিক বাল্ব আর সুইচ প্যারালাল, সেটা অ্যাড হয়ে যাবে জাস্ট। ওকে, এই তো। আমার মনে হয় যে এরপরে আর তেমন কিছু করার দরকার নেই, আলাদাভাবে বলার দরকার নেই, হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমরা এমসিকিউ করছিলাম, এমসিকিউ তে চলে আসি। ঢাকা বোর্ড 2019-17 সালের কোয়েশ্চেন, 111110.11 এটার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করে বলো তো, মনে আছে কি তোমাদের? হাউ টু কনভার্ট বাইনারি নাম্বার ইনটু হেক্সাডেসিমাল নাম্বার? ঠিক আছে, আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাওয়ার নিয়মটা হচ্ছে কি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাওয়ার নিয়মটা হচ্ছে কি, আমরা 4 ঘর করে করে 4টা বিটকে নিয়ে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করব। যেমন দশমিকের বাম পাশে এই 4টা ডিজিটকে, এটা মানে কত, 1110 মানে কত, এটা মানে কিন্তু ই মানে 14 যেটা সেটা। আর দশমিকের ডান পাশে আমি দেখতে পাচ্ছি 2টা 1 আছে, কিন্তু 4 ঘর বানাতে হবে। 4 ঘর বানানোর জন্য আমি 2টা 0 লাগাই দিলাম। তাহলে 1100 এটা মানে কত, এটা মানে কিন্তু 12 বা সি। তাহলে ই পয়েন্ট সি হচ্ছে আমাদের সেই অ্যান্সার। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? যেহেতু হেক্সাডেসিমালে যাচ্ছি, হেক্সাডেসিমালে 4 ঘর করে করে আমাদের গ্রুপ করতে হয়, জানি আমরা। ফাইন। 2, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারে আউটপুট লাইন কতটি? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। 5টি ইনপুট বিশিষ্ট একটা ডিকোডার আছে, ইনপুট হচ্ছে 5টা, তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট লাইন কয়টা হবে বলো? (32) সবাই বলছো 32। কেন? 2 টু দি পাওয়ার n। আমরা জানি ইনপুট থাকে যতগুলো n সংখ্যক ইনপুট হলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, রাইট? আউটপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে এখানে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 5, বা যেটাকে আমরা বলতে পারি 32। ঠিক আছে, ডিকোডারের ইনপুট যতগুলো হয় আউটপুট হয় 2 টু দি পাওয়ার n, দ্যাটস 32। আশা করি বোঝা হয়ে গেছে। এনকোডারে কিন্তু উল্টা, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আসে, আউটপুট হয় n সংখ্যক আছে। আচ্ছা, এটা তো এটা তো দেওয়া নাই ব্যাখ্যাটা, কি করছে? যাই হোক, ব্যাখ্যা দিয়ে দিছে কোশ্চেনের সাথে, রেডি করতে গিয়ে ঝামেলা হয়েছে। যাই হোক, 17-8 অক্টালে 17 এই সংখ্যাটার পরের সংখ্যা কোনটি? পরের সংখ্যা কিভাবে বের করে? পরের সংখ্যা বের করার নিয়মটা কি দেখো, 17-র সাথে যদি আমি পরবর্তী মানে সবচেয়ে লোয়েস্ট যে 1 ইউনিট সেটাকে যোগ করি, তাহলে তো পরের সংখ্যা পাওয়ার কথা। তাহলে 7 আর 1 মিললে এখানে শূন্য হইলো কিভাবে ভাইয়া বলো তো? এই 3-এর অ্যান্সারটা আমরা 20 কিভাবে পাইলাম বলতে পারবা? 3-এর অ্যান্সারটা আমরা 20 কিভাবে পেলাম? 17-র পরের সংখ্যা, অক্টালে 17-র পরের সংখ্যা হচ্ছে 20। কেন? অক্টালের নাম্বারগুলো কেমন ছিল বলো তো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আর তো ডিজিট নাই, আর ডিজিট নাই, লেখা যাবে না। তাহলে সবগুলোর বাম পাশে এরকম 8টা শূন্য হবে। নিচে কি আবার 0 থেকে 7 পর্যন্ত রিপিট করবে না? আবার এখানে 0, 1, 2, 3 করে 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 7 পর্যন্ত রিপিটেড হবে। আর এখানে কত হবে? 1, 1, 1, 1, 7টা 1 হবে, মানে 8টা 1 হবে টোটাল। তারপর 17-র পরে 17 চলে আসলাম, এরপরে আবার কি সংখ্যা? পরে আবার এই পাশে 0 থেকে শুরু হবে না, 0, 1, 2, 3 এভাবে করে করে যাবে। আর বাম পাশে কি হবে? এবারে 8টা 2 হবে, 2, 2, 2 ডট 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 এরকম 8টা 2 হবে, আর লাস্টের ডিজিট হবে 27। এইভাবে করে করে সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে 7 দেখো 07 সংখ্যাটার পরে কত আসতেছে? 10। আবার 17 এই সংখ্যাটার পরে কত আসতেছে? 7-এর পরে তো আর ডিজিট নাই, আবার 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। আর 1 চলে গেলে এইভাবে ক্যালকুলেশন করতে পারো যে 7 আর 1 মানে কত? 7 আর 1 মানে হচ্ছে 10।
10 শূন্য এখানে বসলো, হাতে থাকলো 1, সেই একটা উপরে চলে গেল, এই 1 মিলে 2 হয়ে গেল। 17, তার সাথে আমি যোগ করতেছি 1। তাহলে একটু চিন্তা করো, 7 আর 1 যোগ করলে কত হয়? এখানে দেখো 7 আর 1, 7 এর পরের সংখ্যাটা কত? 10 না? 10, 7 এর পরের সংখ্যাটা হচ্ছে 10, সাথে সাথে 1 যোগ করলে 10 পাওয়া যায়। তাহলে 7 আর 1 যোগ করলে অ্যান্সার হবে 10, মানে 0, হাতে থাকবে 1, সেই 1টা উপরে চলে যাবে, সেই 1 এই 1 মিলে হয়ে যাবে 2, এই তো 20। তাহলে 17 এর সাথে 1 যোগ করলে বা পরবর্তী সংখ্যাটা হবে 20। বুঝেছ? 4 নাম্বার, নিচের কোনটি 16 বিটের কোড? 16 বিটের কোড কোনটা? বিসিডি। বিসিডি কে কি বলা হয়? 4 বিট সিস্টেম। বলছিলাম, মনে থাকে তোমাদের যদি মনে আছে। ASCII কোড, ASCII কোড কে বলছিলাম 8 বিট সিস্টেম। এবিসিডি কোড, এটা হচ্ছে 8 বিট সিস্টেম। ইউনিকোড হচ্ছে 16 বিটের সিস্টেম। 16 বিট কোড, 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যায়। মনে আছে তোমাদের হোপফুলি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউনিকোড হবে অ্যান্সার। 5 নাম্বার, সিগন্যালটির সাংখ্যিক মান কত? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। সিগন্যালটার সাংখ্যিক মান কত? 5 নাম্বার কোয়েশ্চেন, যশোর বোর্ডে আসছে। দেখো, এই যে কতক্ষণ 0, তারপর আবার কতক্ষণ 1, আবার 0, আবার দুইবার 1, আবার 0, আবার 1, আবার 0। তো সাংখ্যিক মান কিভাবে লেখা যাবে বলো তো? তাহলে প্রথমে 0, পরে 1, পরে 0, পরে আবার 1, দুইটা, আবার 0, তারপর আবার 1, 0। তাহলে 0 1 0 1 1, কোনটা অ্যান্সার বলো? 0 1 0 1 1 0 1 0, কোনটা কোনটা কোনটা? বলো, 1 0 1 0 কোনটা? এটা 0 1 0। আচ্ছা, এটা একটু আঁকতে ভুল করছে, হ্যাঁ, আঁকা আঁকিতে একটু ভুল ভুল হয়ে গেছে এটা, এখানে একটু খেয়াল করে দিবা। হ্যাঁ, যে কোনো একটা সিগন্যাল ধরো এখানে আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, তারপর আবার এরকম আছে, এরকম আছে, আবার এরকম আছে, এরকম 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 এরকম। এই যে এরকম একটা সিগন্যাল ধরো, এটা মানে কত? এটা মানে হচ্ছে এই যে যখন কিছু নাই তার মানে 0, এটা আছে মানে 1, এই যে নিচে কিছু নাই মানে 0, আবার কিছু নাই মানে 0, আবার কিছু আছে 1, আবার কিছু আছে 1 0 1 0 0। এইভাবে বক্স থাকা মানে হচ্ছে 1, না থাকা মানে 0। এভাবে চিন্তা করলে পারবা। হ্যাঁ, এখানে একটু ভুল করেছে, এখানে দুইটা আছে, দুইটা 0 হবে। হ্যাঁ, দুইটা 0 জায়গা একটু বড় হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট হলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে? কোন বর্তনীতে ইনপুট n হলে আউটপুট 2 টু দি পাওয়ার n হয়? এটা হচ্ছে ডিকোডারে, মাত্রই দেখে আসছি একটু আগে। ইনপুট n সংখ্যক হলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে, ফাইন। আমাকে একটু মিম বলবা, স্ক্রিন কি ব্লার কিনা? না ভাইয়া, স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা, ফাইন। 7 নাম্বার কোয়েশ্চেন, a প্লাস b প্লাস c 16 এর সমতুল্য মান কোনটি? মানে 3টা বিটকে যোগ করা হচ্ছে, বলা হচ্ছে এটা সমতুল্য মান কোনটা। ঠিক আছে, 3টা সংখ্যাকে যোগ করতেছো, a যোগ b যোগ c। তাহলে তুমি এটা মান বের করো। a কত? a মানে হচ্ছে 1 0 1 0 10, মানে যেটা 10। b মানে কত? 11 1 0 1 1। আর c মানে হচ্ছে 1 1 0 0। তাই 3টাকে যোগ করো, বিটগুলোকে যোগ যোগ করে করে লিখে ফেললেই আলটিমেটলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 4টা 0 1। বুঝছো কিনা দেখো, এখানে এটা ভুল লিখছি। ভুল লেখার কিছু নাই, ঠিক আছে। দেখো তো এটা বুঝেছো কিনা, হোপফুলি বোঝার কথা, এটা সহজ। a প্লাস b প্লাস c হেক্সাডেসিমালে 3টা সংখ্যা যোগ করলে কত আসবে? এটা বাইনারি মান কত সেটা? কিছু দেখি না ভাই, যারা দেখো না তাদের নেটওয়ার্কে ইস্যু আছে। মিম দেখতে পাচ্ছে, আমি আর মিম কিন্তু এক জায়গায় নাই, আমরা দুজন আলাদা জায়গায়। সো মিম যদি দেখতে পারে তোমাদের ওখানে ক্লিয়ার থাকার কথা। ফাইন। 8 নাম্বার, 1 0 এর পূর্বের মান কোনটি? বাইনারিতে 1 0 এর পূর্বের মান কোনটা? 1 1 0 মানে তো 2, 2 এর আগের মানটা কত? 1, মানে 1। অ্যান্সার তো সহজ এটা। হেই, এটা কি লেখস? এফ না তো, এটা 1 হবে। হ্যাঁ, 1 0 এটার পূর্বের মান কোনটা? এটা হবে 1। 9,
কোন ডিজিটাল ডিজিটাল না, এটা ডিজিটাল হবে, এটা একটু ভুল লিখছে। কোন ডিজিটাল বর্তমানে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে? ডিকোডার, এটা তো একটু আগেও পড়ছি। 10 নাম্বার। হ্যাঁ, এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, সমস্যা নেই। এমসিকিউ তে তোমাকে বাধা দিবে না কেউ, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। f ইকুয়াল টু r বার s প্লাস r s বার, এটা কোন গেট নির্দেশ করছে? a বার b প্লাস a b বার, এটা কোন গেট নির্দেশ করে? XOR গেট, তোমরা তো সবাই জানো। তাই এটা হচ্ছে আমাদের XOR গেট। XOR গেট হচ্ছে এরকম, একটার বার আরেকটার বার নাই, যোগ একটার বার আছে আরেকটার বার নাই, এইভাবে। XNOR গেট হচ্ছে দুইটা আলাদা আলাদা গুণফল যোগ দুইটার বারের আলাদা গুণফল, a বার ইনটু b বার। আর নর গেট তো সবাই জানো, NAND গেটও সবাই জানো। ফাইন। 11 নম্বর, ক্লাসে শিক্ষক এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখেছে? সে কত বেশি লিখেছে, তাহলে এই দুইটাকে যোগ করবে, আগে যোগ করে অ্যান্সারটা বের করবা যে কত আসে। তাহলে আমরা প্রথম দুটি সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি। যোগফল বের করে স্টুডেন্ট যেটা লিখেছে সেটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তাহলে প্রথমে আমরা যোগের কাজ করলাম। যোগের কাজ করার পর আমরা দেখলাম শিক্ষার্থী লিখেছে এত, তাহলে সে কত বেশি লিখেছে সেটা বের করার জন্য আবার তাদেরকে বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? ওয়ান 0.10, ঠিক আছে, সে 10.10 বেশি লিখেছে। এটা পারবা, স্বাভাবিক যোগ। আমরা নর্মাল যোগ অনেক করে আসছি, বিয়োগ অনেক করে আসছি, যোগের মাধ্যমে বিয়োগের কাজও করে আসছি, তো এটা আমরা পারবো। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপাত্ত? ইভেন আই থিঙ্ক তোমরা যোগ বিয়োগ কিন্তু ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। যোগ বিয়োগ বাইনারিতে যোগ বিয়োগ, ধরো বাইনারিতে একটা সংখ্যা 10101 মাইনাস 110, যোগ বিয়োগের কাজগুলো তোমরা চাইলে ক্যালকুলেটরে করে ফেলতে পারো। বাইনারিতে মোডে গিয়ে শিফট মোডে গিয়ে চার প্রেস করে ওখানে বাইনারিতে গিয়ে নরমাল যোগ বিয়োগ তুমি করতে পারবে, ঠিক আছে? কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপাত্ত? এর সাথে 1 যোগ করলে a থাকে, এটা তো আমার মনে হয় না। এর সাথে যোগ করলে a হয়, এটা ঠিক আছে। এর সাথে 0 যোগ করলে 0 হয় না, এটা ভুল। এর সাথে বার যোগ করলে 0 হয়, এটা আই থিঙ্ক ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। এটা সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? হেক্সাডেসিমাল সংখ্যা বানাতে হবে। তাহলে আমরা কি করবো, যে চার ঘর করে করে গ্রুপ বানায় ফেলবো। 4টা করে করে গ্রুপ বানাবো, 4টা করে করে গ্রুপ বানাবো, তারপর সেটার অনুরূপ সংখ্যা লিখবো। এটা আশা করি পারা উচিত। 1BDs পারবো এটা। EFF এর পরের সংখ্যাটি কত? EFF এর পরের সংখ্যাটি কত বলো? EFF এর পরের সংখ্যাটা কত হবে? সেটা হবে F00। F00 হওয়ার কথা। কিভাবে বললাম দেখো, EFF এটার পরের সংখ্যাটা নিচের সংখ্যা লিখতে চাচ্ছি। আমরা তো জানি হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিট কি? F না? F এর পরে কত হয়? F এর পর কত হয়? F এর পর ভাইয়া 0 হয়, আবার 0 থেকে শুরু হয়, 0 থেকে F পর্যন্ত, আবার 0 থেকে F পর্যন্ত। তার মানে F এর পরের সংখ্যাটা লিখতে গেলে F এর নিচে লিখবো আমি 0, F এর পরের সংখ্যাটা কি? 0, E এর পরের সংখ্যাটা কি? F। এই তো শেষ। এভাবে পাইছি। তোমাকে যদি বলে ধরো অক্টালের ক্ষেত্রে, অক্টাল নাম্বারের ক্ষেত্রে বা হ্যাঁ আচ্ছা, অক্টাল নাম্বারের ক্ষেত্রে 37 এটার পরের সংখ্যাটা কত? পরের সংখ্যাটা কত কিভাবে করবা বলো? হয়তো তুমি যোগ করে করতে পারো, 1 যোগ করে, অথবা 7 এর পরে কত আসে বলো তো অক্টালে? 7 এর পরে কত? 0 না? আবার তাহলে 7 এর পরে 0 লিখবা, আর 3 এর পরে কত আসে? 4 লিখবা, শেষ। এটা হচ্ছে পরবর্তী সংখ্যা। ঠিক সেম ভাবে তোমাকে যদি বলা হয় ধরো
46 অক্টালের ক্ষেত্রে 46 এর পরের সংখ্যাটা কত? তুমি লিখবা 6 এর পরে ডিজিটটা 7। তাহলে এখানে একটা যেহেতু চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে তুমি সর্বোচ্চটা ছিল না। সর্বোচ্চ ডিজিটে গেলেই কিন্তু পরে পাশের ডিজিটটা চেঞ্জ হয়। একটু খেয়াল করো তো, নাম্বারের যে গঠন তোমাদের শিখাইছিলাম, দুইটা ডিজিট কখন চেঞ্জ হয়? অক্টালের নাম্বারগুলোর ক্ষেত্রে ধরো কি ছিল, 40 এর পরের সংখ্যা কত? 41 42 43 44 45 46 47 পর্যন্ত কিন্তু 8টা 4 থাকে, বামের গুলো চেঞ্জ হয়। এরপরে না তোমার এই 4-এর জায়গায় 5 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে। তাহলে তোমাকে যদি এরকম থাকে 4 3 একটা সংখ্যা থাকে, পরের সংখ্যাটা কত হবে? যেহেতু বাম পাশের ডিজিটে তুমি সর্বোচ্চ মানে পৌঁছাও নাই, 7 হচ্ছে সর্বোচ্চ, পৌঁছাও নাই, তার মানে বাম পাশেটা 1 বাড়বে, 4 হবে, আর ডান পাশেটা যা আছে সেটাই থাকবে। ঠিক সেভাবে 44 এর পরের সংখ্যাটা কত? ডান পাশের ডিজিটটা সর্বোচ্চ না, 7 পর্যন্ত যাইনি আমি, তাহলে ডান পাশেটা 1 বাড়বে মানে 5, আর এটা 4 4ই থাকবে। 45 এর পরের সংখ্যাটা কত? 5, এটা সর্বোচ্চ না, তাহলে 5 এর পরে একটা সংখ্যা ডিজিট যে 6 সেটা হবে, আর 4 4-এর মতোই থাকবে। 46 এর পরের সংখ্যাটা কিভাবে লিখবো ভাইয়া? 6 তো সর্বোচ্চ না, সর্বোচ্চ হচ্ছে 7 পর্যন্ত, আমরা জানি অক্টালে 7 পর্যন্ত ডিজিট থাকে, তাহলে 6 এর পর আমি এখানে 7 লিখবো, আর 4-এর জায়গায় 4ই থাকবে। এবার 47 এর পরের সংখ্যাটা কিভাবে লিখবো ভাইয়া? আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ ডিজিটে পৌঁছে গেছি, 7-এ পৌঁছে গেছি, এরপরে কি আর ডিজিট আছে? আবার 0 থেকে শুরু হবে, তাহলে পরের ডিজিটটা 0, আর যেহেতু এখানে সর্বোচ্চ ডিজিটে পৌঁছে গেছি, তার মানে বামের ডিজিটটা কি হবে? 1 বাড়বে, 5 হবে। এভাবে করে করে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 5 7 পর্যন্ত গিয়ে পরে আবার চেঞ্জ হবে, 7-এর পরে এখানে 0 হবে, 5-এর পরে এখানে 6 হবে, 6 0 6 1 6 2, এভাবে করে করে মানগুলো চেঞ্জ হবে। গঠনটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি এখানে পুরো গঠনটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি, কোনো নিয়ম শিখাইনি, কোনো নিয়ম না, জাস্ট একটা গঠন কিভাবে হয় সংখ্যাগুলো। অনেকে বুঝে নাই, আমি জানি এখানে 100 জনের হয়তো 50 জনই বুঝে নাই, কারণ এটা অনেক আগের টপিক। যাই হোক, যারা অন্যভাবে বুঝেছো তারা অন্যভাবেই মনে রাখো, সমস্যা নেই। তাহলে EFF এই সংখ্যাটার পরের ডিজিটটা কিভাবে লিখবো ভাইয়া? যেহেতু F হচ্ছে সর্বোচ্চ ডিজিট, হেক্সাডেসিমালের 0 1 2 3 4 5 6 করে করে ABCDEF পর্যন্তই থাকে, এরপরে থাকে না মৌলিক ডিজিট। F এর পরেরটা 0 থেকে শুরু হবে আবার, ঠিক সেভাবে এখানে F এর পরেরটা 0 থেকে শুরু হবে, সর্বোচ্চ ডিজিটে পৌঁছে গেছে। তাহলে পরেরটা ই কি চেঞ্জ হবে? ই চেঞ্জ হয়ে এখন F হয়ে যাবে, কারণ বাম পাশের দুইটা সর্বোচ্চ ছিল, ঠিক আছে? ডান পাশের ডিজিট সর্বোচ্চ হলেই বাম পাশেরটা 1 ঘর চেঞ্জ হয়, সর্বোচ্চ না হলে চেঞ্জ হয় না। যেমন আমি যদি তোমাকে বলি EFB, এই সংখ্যাটার পরের সংখ্যাটা কি বলতো? কি করবা? বি কি সর্বোচ্চ? বি তো সর্বোচ্চ না ভাইয়া, সর্বোচ্চ না হলে বাম পাশে গুলা চেঞ্জ হবে না, সর্বোচ্চ হলেই বাম পাশে গুলা চেঞ্জ হবে। তাহলে বি এর পরের ডিজিট কত ভাইয়া? বি এর পরের ডিজিট হচ্ছে সি, আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তার মানে কোনো মানে যদি আমি সর্বোচ্চ পৌঁছায় যাই তাহলেই পাশের গুলো চেঞ্জ হয়, নাহলে চেঞ্জ হয় না। নিয়ম শেখাচ্ছি এখন, রুল। কোন ডিজিট যদি সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যায় তাহলে তার পাশেরটা চেঞ্জ হয়, নাহলে চেঞ্জ হয় না। যেমন EFC এর পরের সংখ্যাটা কত বলো তো? সি এর পরে কত? সি কি সর্বোচ্চ? সর্বোচ্চ পৌঁছায় নাই ভাইয়া, তাহলে সি এর পরেরটা ডি, আর বাকিগুলো আনচেঞ্জ থাকবে। তারপর EFD, এই EFD এর পরের সংখ্যাটা কত ভাইয়া? আগে ডি এর পরেরটা লিখবো, ডি তো সর্বোচ্চ না, তার মানে পাশের দুইটা চেঞ্জ হবে না, আর ডি এর পরেরটা কি ই, তাহলে এটা হবে EFE পরের সংখ্যাটা। আর EFE এটার পরের সংখ্যা কত হবে ভাইয়া? তাহলে বামে দুইটা চেঞ্জ হবে না, EF যেটা আগের মতোই থাকবে, এটা ই এরটা পরে চলে যাবে এফ, EFF, এইভাবে চেঞ্জ হবে।
দেখো নিয়মটা বুঝেছো কিনা? যখনই আমি সর্বোচ্চ ডিজিটে পৌঁছায় যাব মৌলিক ডিজিটে, তখনই আমার পাশের ঘরটা চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। এইটা বুঝেছো কিনা জাস্ট এই কথাটা বলো। সর্বোচ্চ ডিজিটে পৌঁছালেই পাশের ঘরটা চেঞ্জ হবে, না হলে পাশের মানগুলো যেমন আছে তেমনই থাকবে। এটা মনে রাখলে তোমরা সবাই পারবা। সর্বোচ্চ ডিজিটে পৌঁছালে পাশের গুলা চেঞ্জ হয়, না হলে চেঞ্জ হয় না। আমি এখনো কোনো রেসপন্স পাই নাই, বুঝেছো কিনা, রুলটা বুঝেছো কিনা? হ্যাঁ না যে কোনো একটা বলো। যদি তোমরা এটা বুঝে থাকো আমাকে একটু বলো তো। বা বা এটার পরের সংখ্যাটা কি বলো তো কেউ আমাকে? বাবার পরের সংখ্যাটা কি একটু আমাকে বলো দেখি, কে বলতে পারো? বাবার পরের ডিজিটটা কি বলো? হেক্সাডেসিমাল। পরের সংখ্যা কত দেখি বলো। বাবার পরের ডিজিটটা কত আমাকে একটু বলো। তাহলে আমি দেখবো প্রথমে তো এই ঘরটা দেখতে হয়, ঠিক না? প্রথমে তো আমাদের এই ঘরটা দেখতে হয়। তাহলে এই ঘরে যেহেতু আমি সর্বোচ্চ ডিজিটে পৌঁছাই নাই, আরো তো আছে এরপরে বি সি ডি অনেকগুলো আছে, সর্বোচ্চ পৌঁছাই নাই, তাহলে এখানে জাস্ট বাকিগুলো আনচেঞ্জ থাকবে। বাকিগুলো আনচেঞ্জড, তাহলে বি এ বি এগুলো আনচেঞ্জড। আর এখানে এর জায়গায় জাস্ট চেঞ্জ হয়ে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে বি। ভেরি গুড। তাহলে এবার একটু আমাকে বলো বি ই ই এফ, বিফ। বিফের পরের সংখ্যাটা কি কেউ আমাকে একটু বলো দেখি, কে পারো? বিফের পরের সংখ্যাটা কত আমাকে একটু কেউ বলো। এখানে আমি কত লিখবো? বিফ, বিফ মানে গরুর মাংস, ওইটা মনে করো না, হ্যাঁ? বিফ গরুর মাংস নয়, বিফ। বিফের পরের সংখ্যাটা কত? পরের সংখ্যা কত দেখি কে বলতে পারে? গরুর মাংসের পরের সংখ্যাটা কত? আচ্ছা, প্রথমে এফ এর দিকে তাকাবো। সর্বোচ্চ ডিজিটে পৌঁছাই গেছে, সর্বোচ্চ ডিজিটে পৌঁছাইলে পাশেরটা অবশ্যই চেঞ্জ হবে, পাশেরটা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আগে সর্বোচ্চটা এফ এর পরে কি আসে আমি জানি, জিরো রিটার্ন করে আবার, তাহলে এটা হয়ে যাবে জিরো। আর পাশেরটা এক ঘর বেড়ে যাবে, এটা চেঞ্জ হবে, এক ঘর চেঞ্জ হবে। কেন? কারণ এটা সর্বোচ্চ চলে আসছে, ই চেঞ্জ হয়ে এফ হয়ে যাবে, এফ হয়ে যাবে, ই চেঞ্জ হয়ে এফ হয়ে যাবে। আর যেহেতু এটা এখনো সর্বোচ্চ পৌঁছায়নি, তাহলে বামে চেঞ্জ হবে না, আর এটা সর্বোচ্চ পৌঁছায়নি, এটার বামেও চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে বাকি দুইটা আনচেঞ্জ থাকবে। বি ই এফ জিরো, সংখ্যাটা এরকম হবে বিই এফ জিরো, বিই এফ জিরো। মোস্ট অফ ইউ আর কারেক্ট, মোস্ট অফ ইউ আর কারেক্ট। মনে রাখবা যখনই একটা সর্বোচ্চ চলে আসবে পাশেরটা চেঞ্জ হবে। এটা সর্বোচ্চ আসছিল, এখানে এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু পাশেরটা কিন্তু চেঞ্জ হবে না। বিইএফ জিরো। দেখো বাকিরা সবাই কি বুঝেছো কিনা আমাকে একটু বলো। ওয়েল, তোমরা সবাই বুঝে গেছো, তার মানে আমি সার্থক। এবার চলে আসি, মুছে দিই। আচ্ছা, 14 নম্বর পার্স, 15 নম্বর এফ এর মান কত? এ আছে, এখানে এ কে নট করা হচ্ছে, এ আছে, এ কে নট করা হচ্ছে, তার মানে এ আর এ বার আসবে এখানে, তাদেরকে অর করা হচ্ছে। তাহলে এ প্লাস এ বার, দুইটা বিপরীতকে যোগ করলে কি আসে? দুইটা বিপরীত রাশিকে যোগ করলে 1 আসে, আমরা জানি। 15 হচ্ছে
ক 16। ডেসিমালে 29-এর সংখ্যাটা বাইনারিতে কত? ডেসিমালকে বাইনারি করা একদম সহজ। ডেসিমালকে বাইনারি করা একদমই সহজ। আমরা কি করি, 2 দিয়ে কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকি, অথবা 1 2 4 8 16 32 এর নিচে নিচে সংখ্যা লিখি। কত করলে 29 হবে? 29 করতে হলে আমাকে প্রথমে 16 নিতে হবে। 16-র সাথে ভাই আমি যদি 8 যোগ করি, তাহলে 16 আর 8 মিলে কত হচ্ছে? 24। 24 আর 4 নিতে পারি ভাইয়া, তাহলে 28 হয়ে যায়। তাহলে আমি 6 16 8 4 নিলাম, 28 হলো, আর 1 নিতে হবে। 1 নিলে আমার 29 হয়ে গেল, তাহলে 1 নিলাম, বাকিগুলো 0। এটাই হচ্ছে আমার 29। শর্টকাট নিয়ম, অথবা ক্যালকুলেটর কেন আছে, 1 সেকেন্ড 2-3 সেকেন্ড লাগবে। তথ্য এই যে 2 দিয়ে ভাগ করে হয়ে গেছে। নিচেরটা এমএসবি হয়, উপরেরটা এলএসবি হয়। এগুলো এমএসবি, এটা এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। ওয়াই এ বার বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি ভ্যারিয়েবল লাগবে? হয়তো এখানে কয়টি হয়তো চলক লাগবে, এটা মিস্টেক হয়েছে, চলক লাগবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কয়টা? 3টা। এ আছে, বি আছে, ভ্যারিয়েবল আছে 3টা, এবিসি 3টা। আচ্ছা, কয়টি গেট লাগবে? আচ্ছা চলক না, এখানে বলছিল গেট লাগবে, তাহলে কোশ্চেনটা এখানে ঠিক আছে। তাহলে কয়টি গেট লাগবে বলছে, দেখি কয়টা গেট লাগে। এ কে নট করলাম, একটা গেট, তারপর সেটার সাথে বি কে গুণ করলাম, এন্ড গেট আরেকটা, আর তার সাথে সি কে যোগ করলাম, অর করলাম আরেকটা, তাহলে 3টা গেট লাগছে। 2BAD 0.8C কোন ধরনের সংখ্যা? সি আছে, এ আছে, বি আছে, তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, বোঝাই যাচ্ছে। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন কোড অক্ষরকে অন্তর্ভুক্ত করা যায়? ইউনিকোড 16 বিট সিস্টেম, 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ভিন্ন ভিন্ন সংখ্যাকে অ্যাকোমোডেট করা যায়, মানে 65,536। এটা 48C অনুক্রমটির পরের মান কত? প্রথমটা 4, পরেরটা 8, পরেরটা সি। দেখো 4 করে করে বাড়তেছে, 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 4 যোগ করলে 12, 12 মানে হচ্ছে সি। সি এর সাথে 4 যোগ করলে কত হয়? ডি ই এফ পরের সংখ্যাটা সি হচ্ছে 12, 13 14 15 16, পরের সংখ্যাটা হবে 16, কিন্তু 16 তো লেখা যায় না। দেখি ঠিক আছে, দেখি তো। 848C অনুক্রমটির পরের মান কত? সি এর পরের মানটা কত হওয়া উচিত? 16, 16 তো নাই, হেক্সাডেসিমালে তো 16 নাই, আমরা কি জানি 15 পর্যন্ত আছে, 15 পর্যন্ত আছে। সেটার পরে কেমন আসে ডিজিট? হেক্সাডেসিমালে আমরা যদি একটু দেখি, দাঁড়াও, সরি দাঁড়াও, মুছে দেই। হেক্সাডেসিমালে 0 থেকে শুরু করে 1 এরকম করে 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 এ থেকে শুরু করে এফ পর্যন্ত যাবে, তারপর আবার 0 শুরু হবে, 0 1 2 এভাবে করে করে আসবে, আর এই পাশে হচ্ছে 0 0 পর্যন্ত থাকবে 0, তারপর এখানে হবে 1। হ্যাঁ, পরের সংখ্যাটা হচ্ছে 10। এফ এফ মানে হচ্ছে 15, এটা মানে হচ্ছে 16 ডেসিমাল। 16-র হেক্সাডেসিমাল হচ্ছে 10। হ্যাঁ 16 আসবে, কিন্তু 16-র হেক্সাডেসিমাল হচ্ছে 10। 10 বুঝেছো কি? এফ এফ এর পরের ডিজিটটা কি? এফ এর বামে আমি 0 লিখতে পারি, সমস্যা নাই, যেহেতু এখানে এফ সর্বোচ্চ ডিজিট চলে আসছে, তার মানে বামের ডিজিটটা চেঞ্জ হবে। তাহলে 0 আছে, 0 চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, আর এফ চেঞ্জ হয়ে এফ এর পরে 0। একটু আগে নিয়মটা। 21 কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে? মানে জয়টা ইনপুট তো এটাই আউটপুট। নট গেটে ভাইয়া একটা ইনপুট একটা আউটপুট। এফ ইকুয়াল টু
AB ডাবল বার BC ডাবল বার, সরলীকৃত মান কোনটা? ডাবল বার তো কেটে ফেলা যায়, AB ইন্টু BC থাকবে, দুইটা বি আছে তার মানে ABC, অ্যান্সার হচ্ছে খ। 23 প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের হয়? 8 বিটের হয়। প্যারিটি বিট যুক্ত যে কোড সেটা হচ্ছে 8 বিটের হয়। প্যারিটি বিট মানে এক্সট্রা একটা বিট যোগ করা হয়। হ্যাঁ, কোন বাইনারি কোড যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য প্যারিটি নামক একটা বিট আছে, সেটা হচ্ছে কোথায় শুরু কোথায় শেষ, এটা বোঝানোর জন্য অতিরিক্ত একটা বিট পাঠানো হয় যেটার সাথে, সেটাকে বলা হয় প্যারিটি বিট। তোমরা এখনো ওরকম পড়ো নাই ওভাবে, মনে হয় প্যারিটি বিটটা পড়ানো হয়নি আমার। যে নর্মালি এমন একটা কোড আছে সেটা হচ্ছে 7 বিট সিস্টেম, 7 বিট কোড, 7টা বিট, 1 2 3 4 5 6 7, 7টা বিট দিয়ে একটা নাম্বার হয় ধরো, ঠিক আছে? সে নাম্বারটা তুমি পাঠাবা। এখন যাকে পাঠাবা সে বুঝবে কিভাবে তুমি অনেকগুলো নাম্বার পাঠাইছো, 7 পাঠাইছো, 7টা বিটে ধরো তুমি পাঠাইছো হচ্ছে ধরো কত 110 সংখ্যাটাকে পাঠাইছো, এরপরে আরো 7টা বিটকে তুমি পাঠাইছো, এরকম আরো 7টা বিটে তুমি আরো কতগুলো সংখ্যা পাঠাইছো, ধরো সেখানে পাঠাইছো হচ্ছে 89। এখন যে সংখ্যাটা পাইছে সে বুঝবে কিভাবে যে সংখ্যাটা শুরু কোথায়? যেহেতু 7 বিট মানে তুমি কন্টিনিউয়াস এরকম বিট পাঠাইতেছো, কন্টিনিউয়াস পাঠাইতেছো, সংখ্যা পাঠাইতেছো, তাহলে সে দেখে বুঝবে কিভাবে যে শুরু কোথায় শেষ কোথায়? এই শুরু আর শেষ বোঝানোর জন্য 7 বিট কোডের সাথে একটা এক্সট্রা বিট অ্যাড করা হয় শুরু বোঝানোর জন্য, সেটাকে বলা হয় প্যারিটি বিট। ঠিক আছে, তো এই প্যারিটি বিট নিলে 7টা আর একটা বিট নিলে আর 8 বিট সিস্টেম হয়। ওটা ভাবে মনে রাখার দরকার নেই, জাস্ট হালকা করে মনে রাখো 7 বিট কোডিং সিস্টেমের সাথে একটা এক্সট্রা বিট পাঠানো হয় 8টা বিট, টোটাল 8টা বিট, যেখানে এই এক্সট্রা বিটটাকে বলা হয় প্যারিটি বিট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যেটাকে সঠিকভাবে যাতে পাঠানো যায় বা যাকে পাঠাচ্ছ সে যাতে বুঝতে পারে কোথায় শুরু কোথায় শেষ। ঠিক আছে, এটা প্যারিটি বিট। প্যারিটি বিট মেইনলি 8 বিট সিস্টেমে হয়, 8 বিট সিস্টেমে প্যারিটি বিট অ্যাড করা হয়। a প্লাস বিসি ইকুয়াল টু এবি প্লাস এসি উপপাদ্যটি হলো কোন উপপাদ্য? এটা কি বিনিময়, অনুষঙ্গ, মৌলিক নাকি বিভাজন? তোমাদের আমি অনেকগুলো উপপাদ্য পড়াইছিলাম, এখানে এই পদটা পড়াইছিলাম, এটা কোথায় ছিল? এটা কিসের আন্ডারে ছিল? এটা বিভাজনের আন্ডারে ছিল। তোমাদের যদি মনে থাকে বইয়ের মধ্যে ভাগ করা আছে মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য আর হচ্ছে বিভাজন উপপাদ্য। তো বিভাজনের মধ্যে কিন্তু এটা ছিল, তো এটা বোর্ডে আসছে, আছে এই বোর্ড 2017। এগুলো বোর্ডের কোয়েশ্চেন। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? আজকে কোডকে বাইনারিতে কোডে কনভার্ট করতেছে, তাকে কি বলা হয়? কাউন্টার বলা হয়? না, এটা ভুল করছে। হ্যাঁ, এটা কাউন্টার হবে না, এটা ভুল করছে, এটা এনকোডার হবে, এনকোডার হবে। এনকোডার কি করে? আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করে। তুমি কিবোর্ডে চাপতেছো এ, বাট কম্পিউটার কি এ বুঝতেছে? কম্পিউটার এর কারেসপন্ডিং একটা বাইনারি সংখ্যা বুঝতেছে। তাহলে এই যে কনভার্সনটা কে করছে? এনকোডার করছে। তাহলে এই কি হলো? তুমি আলফা নিউমেরিক ক্যারেক্টার, তুমি ক্যাপিটাল এ ইনপুট দিয়েছো, কিন্তু কম্পিউটার একটা সংখ্যা বুঝেছে বা বাইনারি কোড বুঝেছে। এই কাজটা কে করছে? তোমার ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করছে কে? এনকোডার, এনকোডার, এনকোডার। ঠিক আছে। 26 দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত হবে? 12 মানে কত? 12 মানে মেইনলি মেবি 1100, 1100। সেটাকে 1's কমপ্লিমেন্ট করলে 0011, তার সাথে 1 যোগ করলে 001 100। 100 কোথায় আছে? 1's কমপ্লিমেন্ট 12 যেহেতু 4 বিট, তাহলে এটাকে বাড়ায় 8 বিট করে নিতে হবে, 8 বিট করে নিতে হবে। 8 বিট করে নিলে তার সাথে 1 যোগ করলে আমার আলটিমেটলি 0 আসবে। আমরা বলেছিলাম 4 বিট থাকলে 4 বিট নেওয়া যাবে না, চিহ্নর জন্য একটা বিট রাখতে হয়। তাহলে সংখ্যাটা 4 বিটের, কিন্তু চিহ্ন রাখার জন্য একটা বিট রাখতে হবে। তাহলে 5টা হয়ে যাচ্ছে। আমরা জানি 5টা নেওয়া যায় না, 2 এর গুণিতক আকারে নিতে হয়, 8টা নিতে হবে। 8টা মান নিলাম, 1's কমপ্লিমেন্ট করলাম, তার সাথে 1 যোগ করলাম, 2's কমপ্লিমেন্ট হয়ে গেল।
ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। অক্টাল, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল। সার্বজনীন গেট কোনটা? NAND গেট। a equal to 1, b equal to 0 হলে a XOR b equal to কত হবে? a equal to 1, b equal to 0 হলে a XOR b কত? আমরা জানি a XOR b মানে কত? a বার b প্লাস a b বার। তাহলে এর মান 0 বসাও, 1 বসাও, 1 এর বার ইন্টু b এর মান 0 যোগ a এর মান 1, b এর মান 0 এর বার কত আসে? 0 দিয়ে গুণ হচ্ছে, এটা তো এমনিতেই বাদ। আর 0 এর বার মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 তার মানে 1। তার অ্যান্সার হবে কত? 1। কোনটি NAND গেট? NAND গেট হচ্ছে AND গেট তার সাথে NOT গেট। খ, আজকে 8 কোডের মাধ্যমে কয়টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 2 টু দি পাওয়ার 8। আজকে কোড হচ্ছে 8 বিট সিস্টেম, 8 বিট সিস্টেম, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256। 256টা সংখ্যাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। সো আজকে আমাদের এই 30টা এমসিকিউ থাকবে। তোমাদের বাকি এমসিকিউ গুলো হচ্ছে পরীক্ষার জন্য রেখে দিলাম। তোমাদের পরীক্ষা হচ্ছে শুক্রবার পরীক্ষা হবে, তো সবাই জয়েন করবা। আমি তোমাদের লিস্ট দিব, হ্যাঁ, কে কত মার্কস পেয়েছো না পেয়েছো এটার কিন্তু একটা লিস্ট আমি দিয়ে দিব। সো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস হচ্ছে আগামী সপ্তাহে হচ্ছে। আর আল্লাহ হাফিজ। আশা করি আইডিয়া পেয়ে গেছো যে কোশ্চেন কেমন হয়, ঠিক আছে, বোর্ডের কোশ্চেন কেমন হয় সেটা আইডিয়া আশা করি সবাই পেয়ে গেছো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। তো ভাইয়া কোয়েশ্চেন কি আপনি বানাবেন? ভাইয়া এক্সামের কোয়েশ্চেনটা কি আপনি বানাবেন নাকি বানানো লাগবে?